গণ অভ্যুত্থানের যে নেতৃত্ব, সেই নেতৃত্বের মধ্যে ফাটল ধরেছে, একটা দল তৈরি হয়েছে, আরও একটা নতুন দল তৈরি হতে যাচ্ছে, সেই ঘোষণা এসেছে। এরকম সময়ে আমরা দেখছি যে আসিয়ার মৃত্যুর ঘটনায় আমরা সারা দেশে হাহাকার দেখছি, কিন্তু সেই হাহাকারের মধ্যেই একটা হাস্যকর খবর, হাস্যকর ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। সেখানে দেখা যাচ্ছে যে হেলিকপ্টারে চড়ে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ অনেকেই 4-5 জনের একটা দল মাগুরায় গিয়েছে জানাজায় অংশগ্রহণ করতে। এই হেলিকপ্টারের অর্থ যোগান দিচ্ছে কারা, সেই প্রশ্ন সামনে আসছে। সেই প্রশ্ন যখন সামনে আসছে তখন হোটেল ইন্টারকন্টিনেন্টাল, যেটা যমুনার কাছেই, শাহবাগের কাছেই সাবেক শেরাটন হোটেল, সেই হোটেলে নাগরিক পার্টির ইফতার মাহফিল নিয়ে চারিদিকে শোরগোল পড়ে গেছে। 1300 লোকের ইফতার পার্টি দেয়া হয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টালে। এই বিশাল পরিমাণ অর্থ কোথায় থেকে যোগান দেয়া হলো, সেই প্রশ্ন আসছে। এদিকে উপদেষ্টা মাহফুজ আবদুল্লাহ জামাত ইসলামকে যুদ্ধাপরাধীর দল, যুদ্ধাপরাধীর সহায়ক বলে বেশ বিপাকে পড়ে গেছেন। সেই আলোচনাগুলোই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.tv, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাদের কার্যক্রম। ওটিটি প্ল্যাটফর্ম খুব শীঘ্রই আসছে। চলে যাই মূল ভিডিওতে। বলছিলাম, বৈষম্যবিরোধী আন্দোলনের পর ছাত্র সমন্বয়কদের উদ্যোগে নতুন একটা দল গঠন হয়েছে, রাজনৈতিক দল, একটা ছাত্র সংগঠন হয়েছে। দুটো দল তৈরি হয়েছে, এর মাঝে আরও একটা দলের ঘোষণা এসেছে। অর্থাৎ বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে যারা ছিলেন তাদের মধ্যে বিভেদটা স্পষ্ট হয়েছে। নতুন দলের ঘোষণা এসেছে। দৈনিক কালের কণ্ঠ বলছে, গণ অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণকারী তরুণদের নিয়ে আরেকটি রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সাবেক নেতা মোহাম্মদ হিজবুল্লাহ, ডাকনাম আরিফিন। তিনি নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন। হিজবুল্লাহ বলেছেন, গণ অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণকারী তরুণদের সাথে আলাপ, পরামর্শ এবং তাদের সম্মিলনে আমরা একটা রাজনৈতিক প্ল্যাটফর্মের গঠনের দিকে আগাচ্ছি ইনশাল্লাহ। বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ও ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের ভিত্তিতে গঠিত এই বদ্বীপের সামাজিক চুক্তিসমূহের পুনর্বহাল হবে আমাদের রাজনৈতিক ভিত্তি। এই বদ্বীপের তাহজিব তমুদ্দিন আঁকড়ে ধরেই আমরা নতুন রাজনীতি বিনির্মাণ করব ইনশাল্লাহ। তিনি আরও বলেছেন, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে চাঁদাবাজি, দুর্নীতি নির্ভর যে পলিটিক্যাল ইকোনমি, আমরা তার পরিবর্তন করতে চাই। রাজনীতিতে সম্মান ও সারিকানা হাজির করতে চাই। দলের অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা জারি রাখতে চাই। বলেছেন, ভারতীয় আগ্রাসন ও আঞ্চলিক আধিপত্যবাদ বিরোধী বলিষ্ঠ রাজনীতি হাজির করতে চাই আমরা। দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা এবং এই বদ্বীপের আদিবাসীদের অর্থনৈতিক আজাদির নিশ্চয়তা ও সুরক্ষা বিধানই হবে আমাদের রাজনৈতিক লক্ষ্য। তিনি আরও বলেছেন, নারীর হক, মর্যাদা, নিরাপত্তা নিশ্চিত করা হবে আমাদের রাজনীতির মূল মন্ত্র। বাংলাদেশ হবে নারীদের জন্য আমান ও সুকুনের রাষ্ট্র। এটাই হবে আমাদের রাজনৈতিক অঙ্গীকার। সামাজিক, রাজনৈতিক ও রাষ্ট্রীয় কাঠামোর সর্বত্র ন্যায়, নীতি ও ইনসাফ প্রতিষ্ঠা হবে আমাদের মাকসাদ। এই আরিফিন কালের কণ্ঠের সঙ্গে সাক্ষাৎকারে যে কথা বলেছেন এবং তার কথার মধ্যে যে সকল শব্দ প্রয়োগ করেছেন, সেই সকল শব্দ প্রয়োগই বলে দেয় এই রাজনৈতিক দলটা একটা সাম্প্রদায়িক রাজনৈতিক দল হতে যাচ্ছে কিনা প্রশ্নটা সামনে হাজির করে দেয়। যে সকল শব্দ তিনি ব্যবহার করেছেন, যে সকল আরবি শব্দ, ফার্সি শব্দ তিনি ব্যবহার করেছেন, সেই শব্দগুলো
সাধারণ প্রগতিশীল মানুষগুলো ব্যবহার করে না। অনেকে বলছেন যে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলামরা একটা মধ্যপন্থার দল গঠন করতে চাইলেও এই দলটা হতে যাচ্ছে অনেকটা ইসলামিক স্টাইলে একটা রাজনৈতিক দল। এই বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে যারা ইসলামপন্থী রাজনীতির সঙ্গে এর আগে জড়িত ছিল তাদের উদ্যোগে এরকম একটা দল হতে যাচ্ছে বলেও অনেকে সমালোচনা করেন। সমালোচনা যাই হোক না কেন, তাদের মধ্যে যে একটা ভাঙন তৈরি হয়েছে, তৃতীয় আর একটা দল যে গঠন হতে যাচ্ছে সেই ঘোষণা এসেছে। সেই ঘোষণা যখন এসেছে তখন নতুন যে দল হয়েছে ইতিমধ্যেই জাতীয় নাগরিক পার্টি, সেই নাগরিক পার্টির ইফতার পার্টিকে নিয়ে যথেষ্ট সমালোচনা তৈরি হয়েছে। হোটেল ইন্টারকন্টিনেন্টালে 1300 লোকের আয়োজন করেছিল তারা। হোটেল ইন্টারকন্টিনেন্টাল ফাইভ স্টার হোটেল, সেই 5 স্টার হোটেলে একজনের একবেলা খেতে কত টাকা লাগে সেই ধারণা থেকেই আপনি বুঝে নিতে পারেন যে এর পেছনে কত টাকা লগ্নি করা প্রয়োজন হতে পারে। একজনের হোটেল ইন্টারকন্টিনেন্টালে কিংবা 5 স্টার হোটেলে একজনের খেতে একবেলা খেতে যদি খুব কম টাকাও খরচ হয় তাও 10-12 হাজার টাকা খরচ হয়। তো 10-12 হাজার টাকা যদি খরচ হয় তাহলে 1300 জনের ক্ষেত্রে কত টাকা ইনভেস্ট করা প্রয়োজন, এই আলোচনাটা চতুর্দিকে হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন লিখেছেন, ইন্টারকন্টিনেন্টালের ইফতার পার্টিতে জাতীয় নাগরিক পার্টি 1300 জনের জন্য ইফতারের যে বক্সটি নিয়েছে সেটি অ্যাম্বার, এতে প্রত্যেকটা ইফতার বক্সের দাম এসেছে 12,500 টাকা। অর্থাৎ সেখানে তাদের মোট খরচ হয়েছে 1,62,50,000 টাকা। মাথায় ঢুকেছে? একদিনেই 1300 জনের ইফতার খরচ 1,63,00,000 টাকারও বেশি। খরচটা কারা করলো? মাত্র 7 মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে ছাড় পোকার কামড় খেয়ে ঘুমায়ে সকালবেলা ঘুম থেকে উঠলে পাতলা ডাল দিয়ে ভাত খেয়ে নিউ মার্কেট থেকে 220 টাকায় পোলো শার্ট কিনে 6 মাস কাটায়ে দেওয়া এই মানুষগুলোকে তিনি একটা শব্দ ব্যবহার করেছেন। সেই শব্দটা আমরা ব্যবহার করতে চাই না, খুবই অসম্মানজনক শব্দ। সেই শব্দটা আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে বলতে চাই না। সেরকম লেখা লিখেছেন। অর্থাৎ তিনি একটা হিসাব দিয়েছেন, 1,63,00,000 টাকা যদি 1300 মানুষকে খাওয়াতে হয় তাহলে মিনিমাম খরচ হয়। তাহলে এই খরচটা কোত্থেকে আসছে? এর আগে এই পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন যে কারা তাদেরকে টাকা দিচ্ছে, কারা তাদেরকে সহযোগিতা করছে, সেই সকল ধনীদের নাম তারা বলতে চান না, কারণ তাদের নিরাপত্তা দেবে কে? নিরাপত্তার অজুহাতে তাদের নাম তিনি বলতে চান না। কিন্তু ইফতার পার্টির মতো একটা ধর্মীয় আয়োজন কেন এই রাজকীয়ভাবে ইন্টারকন্টিনেন্টালে আয়োজন করতে হলো, 5 স্টার হোটেলে আয়োজন করতে হলো? এত টাকা কোত্থেকে আসলেই আসছে, সেই উৎসটা কি, সেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তর লেখালেখি হচ্ছে। এই ইফতার পার্টির বিভিন্ন ছোট ছোট ভিডিও ফুটেজ এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনা নিয়ে যখন আলোচনা হচ্ছে তখন আমরা দেখেছি যে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ তারা আসিয়ার যে জানাজা মাগুরায়, সেই জানাজায় অংশগ্রহণ করার জন্য হেলিকপ্টার ব্যবহার করেছে। হেলিকপ্টারে তারা জানাজায় গিয়েছে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে হেলিকপ্টারের এই টাকা যোগান কারা দিচ্ছে? তাদেরকে কেন হেলিকপ্টার যোগে যেতে হলো? এই হেলিকপ্টারের বড়লোকিপনা দেখাতে কেন হচ্ছে? 1 নম্বর প্রশ্ন। আবার কেউ কেউ সামাজিক যোগাযোগে আর একটা প্রশ্নও করছেন। কেউ বলছেন যে পুলিশের হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। পুলিশের হেলিকপ্টার সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহরা কেন ব্যবহার করতে পারবেন, কোন প্রোটোকলে ব্যবহার করতে পারবেন, সেই প্রশ্নও অনেকে করছেন যদি পুলিশের হেলিকপ্টার ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু হেলিকপ্টার যে ব্যবহার করেছেন তারা, এটা ভিডিও চিত্র অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। এই কাণ্ড তো ঘটেছে, এর মাঝেই একদিন হলো, গতকালকেই আমরা দেখেছি, গত পরশু দিন মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন উপদেষ্টা মাহফুজ আবদুল্লাহ। তিনি জামাতকে নিয়ে একটা পোস্ট দিয়েছিলেন, ছাত্র শিবিরকে নিয়েও একই লেখায় লিখেছিলেন। সেখানে জামাতকে যুদ্ধাপরাধীদের অংশীদার হিসেবে আখ্যা দিয়েছিলেন। জামাতকে যুদ্ধাপরাধীর অংশীদার এবং উগ্রবাদী মবস্টারদের উত্থানের জন্য শিবিরকে তিনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরকে তিনি দায়ী করেছিলেন। অর্থাৎ উগ্রবাদী যে মব কালচার চলছে এখন, সেই মব কালচার
অত্যাচারের জন্য দায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির, এমনটা তিনি বলেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির থেকে এর প্রতিবাদ করা হয়েছে এবং জামাত থেকেও এর প্রতিবাদ করা হয়েছে। জামাত যুদ্ধাপরাধীদের অংশীদার না, জামাত যুদ্ধাপরাধীর দল না। জামাত শিবির 1971-এ রাজাকার আলবদর বাহিনীতে কেউ ছিল না, এমনটা বলার চেষ্টা করা হয়েছে। বলা হয়েছে বঙ্গবন্ধু সেই সময় 71-এ জামাত নেতাদের সাধারণ ক্ষমা দিয়ে মুক্তি দিয়েছিলেন। সেই সময়ের কোনো তদন্তে জামাত নেতাদের নাম উঠে আসেনি। মাহফুজ আবদুল্লাহ রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন অরাজনৈতিক একটা সরকারে বসে থেকে। তার যদি রাজনীতি করার খায়েশই থাকে তাহলে সরকার ছেড়ে রাজনীতির ময়দানে এসে এই ধরনের কথা বলতে বলেছে জামাতের পক্ষ থেকে। অর্থাৎ মাহফুজ আবদুল্লাহর সঙ্গে জামাত শিবিরের অলরেডি লেগে গেছে। যে কয়েকদিন আগেও আমরা বিভিন্ন দিকে আলোচনা হতে দেখলাম যে সরকারের সঙ্গে জামাত ইসলামের সব থেকে ভালো সম্পর্ক, সেই সরকারেরই একজন উপদেষ্টার সঙ্গে জামাত শিবিরের এই সম্পর্কের যে ধস নামলো, অবনমন হলো, এটা কোন পর্যায়ে যায়, কোন দিকে যায়, এখন সেটাই দেখার বিষয়। মাহফুজ আবদুল্লাহ তার পোস্টের জন্য দুঃখ প্রকাশ করেন কিনা, মাপ চান কিনা, ক্ষমা চান কিনা, সেটাই এখন দেখার বিষয়। আর জামাতও তিনি সরি না বললে থেমে যায় কিনা, সেটাও এখন দেখার বিষয়। সব মিলিয়ে এই সরকার, উপদেষ্টা সরকার এবং নতুন রাজনৈতিক দল, তাদেরকে নিয়ে যা হচ্ছে, এই হওয়ার মাঝেই আওয়ামীপন্থীরা এক ধরনের প্রচার করার চেষ্টায় আছে এবং প্রচার করতে তারা উৎসাহ বোধ করছে যে শেখ হাসিনা খুব শীঘ্রই ফিরছেন। এরকম অরাজকতার মধ্যে দেশ আর চলতে পারে না, একমাত্র শেখ হাসিনার উপরেই আস্থা রাখা যায়। তাই শেখ হাসিনা ফিরছেন, প্রধানমন্ত্রী হয়েই ফিরছেন। নানা রকমের কথাবার্তা, লেখালেখি, গুজব, গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি। আসলে কোনটা ঠিক, আসলে কোনটা সত্য হিসেবে ইতিহাসে লেখা হবে, সেটা সময়ই হয়তো বলে দেবে। সময়ের উপরে ছেড়ে দেয়াই ভালো। দর্শক, আপনার মতামত কি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।